বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসছি বগুড়া জেলার গাবতলীতে আসছি। প্রিয় দর্শক, আসলে আমি একটা আদা খেতে বস্তায় আদা চাষে আজকে মনটা ভরে গেল। আসলে আমার চাইতেও উঁচা লম্বা বেশি হয়ে গেছে। এখানে নুর ইসলাম ভাইয়ের আসলে আদা খেতে আসছি। আসলে তার মুখে শুনবো সে কিভাবে আদা চাষে উদ্যোক্তা হলো এবং আসলে বস্তায় আদা চাষে আসলো। আমি সারা বাংলাদেশে দীর্ঘ 5 বছর ধরে আনাচে কানে অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে আসলে একা মানুষের কারণে আমি আপনাদেরকে প্রতিবেদনগুলো দিতে পারিনি। কিন্তু নিয়ত করছি কিছু প্রতিবেদন আমার আসলে দেওয়াও দরকার, কারণ আমাদের দেশে কিছু ব্যক্তি আছে যারা ইউটিউবে প্রচার করেন এগুলা। তারা আসলে আমরা দীর্ঘদিন ধরে মেহনত করে যখন কোনো কিছু একটা নিয়ে সফলতায় আসি, তারা সেটাকে এমনভাবে ইউটিলাইজ করেন যে তারাই আসলে তাদের ধারক বাহক। দীর্ঘ 5 বছর ধরে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ফিরে এই বস্তায় আদা চাষ করেন, এই মাছ চাষ করেন, হাঁস চাষ করেন। অসংখ্য তথ্য আপনাদেরকে দিয়ে কৃষিতে উদ্বুদ্ধ করছি এবং এগুলাকে আরও প্রসার করার জন্যে আপনারা যে সহযোগিতা করছেন তাদেরও প্রয়োজন আছে। তাই আমি আমার সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলতাম ভিডিওতে যে আমি একজন উদ্যোক্তা তৈরি করব। আসলে সেই জায়গাতে আল্লাহ পাক আমার চাওয়া পাওয়ায় অনেক উদ্যোক্তায় আমাদের প্রযুক্তিগুলাকে ব্যবহার করে বেকারত্বর যে সমস্যা ছিল সেটা থেকে সমাধানের জন্যে আসলে চেষ্টা করতেছেন। তারই আসলে দৃষ্টান্তমূলক উদাহরণ এই নুর ইসলাম ভাই, তারই সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে ভাইয়ের সমপরিমাণী আদা সে আবাদ করছে। ভাই একটু যদি বলতেন আদা চাষে কিভাবে আপনি এত চাষবাস থাকতে আসলে আসলেন, এই গল্পটা সংক্ষেপে একটু বলবেন। আদা চাষে আসার কারণটা হলো আমি চাকরি করতাম। চাকরি পাশাপাশি স্বপ্ন ছিল যে পরিবেশের উন্নয়ন, সেই সাথে নিরাপদ খাদ্য, এইটা নিয়ে আমার চিন্তাটা ছিল। তখন আমি বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে আধুনিক কৃষি কী করা যায়। তখন আমি দেখলাম আদা চাষের যখন যে রুবেল ভাইয়ের যে ইউটিউব আছে, মাঝবাড়ি নামে রুবেল, আধুনিক কৃষি রুবেলে গিয়ে আদা চাষ আধুনিক পদ্ধতি বস্তা আদা চাষ যে তখন সেই ইউটিউবটা পাই। তখন ওখান থেকে আমি মোটামুটি একটা সিদ্ধান্ত নিই এবং ওনার ওখানে যাই। সেখান থেকে আমি চিন্তা করলাম যেহেতু ছায়া প্রতি জায়গাতে আদা হয়, তো আমাদের এরকম 4.5-5 বিঘা জমি পতিত ছিল। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এটা একদম পতিত একটা জায়গা ছিল, শুধু এই লেবু গাছগুলো ছিল, লেবুগুলো হচ্ছিল না এই অবস্থা। তো সেখানে আজকে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে এই বস্তায় আদা চাষ করাতে প্রতি জায়গায়। তারপরেও আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরামর্শ নিয়েই এটা করাতে আজকের আমাদের এই পর্যায়ে আমরা আসতে পারছি। এটা করে এখন কিরকম লাগতেছে? এটা করে আসলে আপনি তো একজন চাকরিজীবী মানুষ, হঠাৎ কৃষিতে আসে কিরকম অনুভূতি হচ্ছে? আজকে মনে হচ্ছে যে আপনি আমার চাইতে 1000 গুণ ভালো করছেন। আমার আসলে আমি যেহেতু কৃষি করিনি, আমার সবসময় একটা দুশ্চিন্তায় কাজ করতো। মাঝে মধ্যে আমি তো অবশ্যই রুবেল ভাইয়ের ওখানে গিয়েছি, পরামর্শ নিয়েছি, সরজমিনে দেখে আসছি। আর ভাবতাম যে আমারটা কি হচ্ছে না। অনেক বিরক্ত করেছি, অনেক কথা, কিন্তু আজকে যেহেতু আপনি নিজে এসে বলছেন যে ভালো হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ। আমিও আসলে এটা খুবই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার পরামর্শ এবং আল্লাহর অশেষ রহমতে আজকের এই ফল। এটা এখন এটাতে আসলে আপনি নতুন মানুষ ছিলেন, এটাতে আসলে কি জটিলতা পাইছেন যদি একটু উদ্যোক্তাকে বলেন? যে আমরা আসলে ইউটিউবে অনেক কিছু দেখাই, বাস্তবতাটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এটা আসলে ইউটিউব দেখেই কোনো কিছু করা আসলে সম্ভব হয় না, এখানে বোঝার অনেকগুলো বিষয় থাকে। আমি ইউটিউব দেখেছি ঠিকই, কিন্তু বাস্তবে ওনার ওই প্রজেক্টে গিয়েছি, সরজমিনে দেখেছি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে বস্তা করা থেকে, মাটি তৈরি থেকে শুরু করে, মাটির গুণাগুণ থেকে শুরু করে, সারের হিসাব, জৈব সারের হিসাব, আদার হিসাব, সব প্রক্রিয়াগুলো খুঁটিনাটি আপনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। সেইভাবে আমরা চেষ্টা করেছি এবং এইটাই খুব জরুরি, সব কিছু জেনে করা, না জেনে না করা। এখন এই আপনি কতগুলো আদা করছেন?
আমি চিন্তা ছিল প্রথম দিকে যে 5,000 করব, কিন্তু পরে আমার কাছে মনে হলো যে না, আমি 5 বিঘা কেন, আমার দেখি যতদূর করা যায়। তারপরে চিন্তা করলাম যে 7,500 করবো। সেখান থেকে 7,500 প্রস্তুতি নিতে নিতে মাছটি অনেক বেশি তৈরি হয়ে যায়, পরে 12,500 হয়েছে। 12,500। এখন আপনাকে কি মনে হচ্ছে, এই এলাকার লোকজন কি বলতেছে যে আসলে আদা করে আপনি এটার থেকে কি আসলে দেশের বেকারদের উদ্দেশ্যে যদি একটু বলতেন? এটা আমি আর কি বলবো, যে আমাকে আসলে আমার বাবাকে বেশি পরিচিত এই এলাকার মধ্যে। আমার বাবার নাম বললেই এখনো আমাদের বাড়ি দেখিয়ে দেয়, এবং তার পরিচিতিতেই আমরা পরিচিতি। আর আমি 3টা মাস্টার ডিগ্রি পাস করে ভালো একটা চাকরি করতাম, সে সুবোধও আমাকে চেনে। কিন্তু তার চেয়েও এই মাত্র আজকে 8 মাসে, এখন যদি আমার ব্যাপারে কেউ যদি বলে যে নুরুল ইসলাম আদা, তাহলে এই বাড়ি দেখায় দেয়। তা আমি মনে করতেছি যে এটার প্রচারই মনে হয় ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এক সময় আমরা আসলে কৃষিকে ঘৃণা করতাম, কৃষিকে আমরা প্রাধান্য দিতাম না। ভাই একজন মাস্টার ডিগ্রি পাস, তার আদাগুলো যদি একটু এইদিকে একটু দেখান, যদি দেখেন, আসলে এটার ছবির সিনারির মতো সে আদা চাষ করতে ইচ্ছা শক্তি। আমি তাকে আসলে 24 ঘন্টায় এই একটাই কারণে আসছি, সে আমার কথার বাইরে ভাই এখানে আছে, একটি কাজও করে নাই আমার মনে হয়। জি, যখন যে শিডিউলটা বলছি যে ভাই 4টা ছত্রাকনাশক দিতে হবে, অনেক পণ্ডিত মশাইরা আছেন, তারা আমাদের ভিডিওগুলোকে নকল করে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন, কিন্তু আমরা যেটা করি, যেটা আসলে সেটাই করার চেষ্টা করি। ভাই সেই মোতাবেকই করে এখানে যে আদার জন্ম নিচ্ছে, আপনারা যদি একটা গাছের গোড়া দেখেন, এইদিকে একটু গোড়া দেখেন তো, এই সাইডে যদি দেখেন, আমি কচুরি পানা ব্যবহার করি, ভাইকেও কিন্তু আসলে এই কচুরি পানায় ব্যবহার করাছি। আপনারা যদি একটু দেখেন থাইল্যান্ডের আদার, এই যে দেখেন গ্রোথটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন অলরেডি আদা এসে গেছে। তো ভাইকে আমরা একইভাবে দিচ্ছি যে এইভাবে করেন। আর তাকে নিয়ে আমার খুবই একটা হতাশা ছিল, আমি খুব ভয়ে থাকতাম, তাকে কিন্তু আমি চাকরি ছাড়িয়ে দেওয়াছি। ভাই আছে তা আপনি কেন চাকরি করবেন, আপনি একজন সচেতন মানুষ, আপনার চাকরি মানুষ করবে। কত স্যালারি পাতেন আপনি? সবকিছু মিলে 1.5 লাখের উপরে ছিল। একজন 1.5 লক্ষ টাকার এই সোনার হরিণ ছাড়ে এই আদা চাষ করছে, কিন্তু আসলে ইচ্ছা শক্তি, তার ইচ্ছা শক্তি ছিল যে আমি কৃষি করব, কৃষিকে ভালোবাসবো। আমার দুঃখ একটাই, যারা চাকরি করে, যারা ভালো ভালো বিজনেসের সাথে জড়িত, তারাই কৃষিটাকে ডেভেলপ করে বা কৃষিটাকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমাদের দেশের বেকারেরা যদি এরকম প্রতি জায়গাগুলোকে যদি একটু আদা চাষ করে, তাহলে একটু যদি এইদিকে দেখায় ভাইয়ের গোটাটা জমি, একইভাবে কিন্তু আসলে গোটালটা জমি আমরা আসলে, আমার ক্যামেরাম্যান নাই, আমরা যে আসলে দেখাবো সেরকম পরিবেশও নেই, আমরা উৎপাদন করতে পারি কিন্তু আসলে দেখার মতো খুবই সুন্দর। ভবিষ্যতে আদা নিয়ে পরিকল্পনা যদি একটু বলতেন। ভবিষ্যতে আদা নিয়ে পরিকল্পনা, যে আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করেছি, আমারও কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো অবশ্যই আছে, সেগুলো আপনি পরামর্শ দেবেন। আগামীতে সেইগুলি শুধরে নিয়ে আরও সুন্দর এবং পরিপাটিভাবে, আরও নিখুঁতভাবে আমাদের ইচ্ছা আছে আদা করার। এবং সেই সাথে এই এলাকার বেকার যুবক যে কথাটা বললেন, তারা এবং এরকম প্রতি জায়গা অনেকেরই আছে, তারাও ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। আমরা বলছি যে আমরা এবার লার্নিং নিচ্ছি, আগামীতে আপনারা আসেন, আমরা তাদেরকেও পরামর্শ দেবো। এবং আমার কাছে মনে হচ্ছে যে আগামী বছর এই এলাকার মধ্যে, শুধু আমার না, আমারটা তো অব্যাহত থাকবেই, এই এলাকার মধ্যে একটা ব্যাপক সাড়া পড়বে আদা চাষে বস্তা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সবচেয়ে যেটা ভাই এখানে আমাকে আজকেও কয়েকজন ভিডিওতে ফোন দিয়ে বলেন যে রুবেল ভাই আপনি তো আসলে চিরদিন থাকবেন না, হাজারো রুবেল তৈরি করেন। আমি আসলে চিরদিনকেই আমরা বাঁচবো না, হয়তো যে ভাইও বাঁচবে না, কিন্তু আমরা স্মৃতিগুলা রাখবো। এই আদা যেন কোনো দাদা বাবুরা না দিলে আমাদের দেশের মানুষ না খায় আদা থাকতে হয়। আমি এতটুকু আনন্দিত এত কষ্টর মধ্যেও, যে আমি এখন যেখানেই যাই, যে দিক দিয়ে যাই, রাস্তার ধারে ভাই আপনিও দেখতে পান যে বাড়ির আনাচে কানাচে 2-4টা আদার বস্তা থাকে। এই যে ভাই 12,500 বস্তা আদা করছে, একটা করে বস্তা, এখন বর্তমান যে পরিবেশ আছে 1 কেজির উপরে আমার মনে হয় এই বস্তাগুলোতে ইনশাল্লাহ আদা আছে। তাহলে 12,500 বস্তায় যদি আদা থেকে থাকে 1 কেজি করে, যার আজকের বাজার মূল্য মোটামুটি 300-350 টাকা যদি হয়, তাহলে কিন্তু এখানে খারাপ নয়। এই 1.5 লক্ষ টাকার যে আমরা খালি চাকরির পিছনেই ঘুরি, আমরা চাকরিরকে সোনার হরিণ মনে করি, তা নয়। এই চাকরির পরাধীনতা থেকে আপনার স্বাধীনতাটাই আসে, কীরকম লাগতেছে এটা একটু বলবেন। এটা তো অবশ্যই ভালো লাগতেছে যে আমি শুধু আমার জন্য না,
এইটা একদিকে এই আদা আমরা জানি আমদানি নির্ভর একটি মশলা, আমাদের দেশে ব্যাপক ঘাটতি রয়েছে, আমদানি করতে হয়। তাহলে একদিকে আমরা এটা করতে পারলে আমদানি নির্ভরতা কমে যাবে, অর্থনৈতিকভাবে আমরা রেগে যাব, বেকারত্ব দূর হবে এবং আমাদের প্রতি জমির যথাযথ ব্যবহার হবে। এইটাই আমার কাছে, এই জিনিসের কাছে ভালো লাগতেছে। আর ভালো লাগতেছে যে আমি কাউকে চাকরি দিতে পারি নাই, বাট এখন আমার কাছে যেভাবে আসতেছে তাদেরকে আমরা পরামর্শটা দিতে পারবো এবং তাদের প্রতি জায়গা বেকাররা বেকারত্ব দূর হবে। এইটা এখন থেকে আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। এটা যে আপনি আমাকে বলছিলেন রুবেল ভাই আমি বীজ হিসাবে তৈরি করব, আপনি এখন কি সেই মন্তব্যটা? এটা আমরা ওখানেই আছি। আপনি বলেছিলেন আমি বীজের জন্য, আপনারা জানেন এই বছর বীজের সবচেয়ে ব্যাপক একটা ক্রাইসিস গিয়েছে। তারপরে রুবেল ভাইকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাকে আমি যে পরিমাণে করতে চাইছিলাম সেই পরিমাণে বীজ আমাকে সরবরাহ করেছেন। আমি ওনার পরামর্শ অনুযায়ী এটা বীজ হিসেবে যা যা করণীয় এখন পর্যন্ত আমরা তাই করেছি এবং আমাদের ইচ্ছা এই 12,500 বস্তায় যতটা প্রোডাকশন হবে আমরা বীজ হিসেবেই রেখে দেবো, মানুষ যেন আরও এই বীজ ক্রাইসিসটা দূর হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আদা খালি করলেই হবে না, বাংলাদেশে বিভিন্ন জাতগুলা নেই কাজ করতেছে, বিভিন্ন জাতি গোষ্ঠী সংস্থা বিভিন্নভাবে। আমরা আসলে থাইল্যান্ডের আদাটা গাছে কম হলেও এর ফলন বেশি হয়, বাজার যাতে মূল্য বেশি। অনেকজনে চায়না আদা বলেন, চায়না আদা কিন্তু আসলে স্টোর করতে হয়। বাংলাদেশের চাষির স্টোর করার মতো আসলে কয়জনার বা সম্বল আছে, এবং যারা বাজারজাত করেন অর্থাৎ আর বিক্রি করেন তাদের ডালিতেই দেখবেন চায়না আদাগুলো কিন্তু শুকে যায়। আমরা আদার বীজের অ্যাডভার্টাইজ করি নাই, কারণ আমি তো একজন চাষি, নগণ্য চাষি, হয়তো এইবার কয়েকশো চাষি এই থাইল্যান্ডের আদার বীজ উৎপাদন করছে। এক সময় দেখব যে আমরা এই বীজটা ইনশাল্লাহ ধীরে ধীরে 2-1 বছরের মধ্যে সব চাষির কাছেই ছড়ে যাবে। এবং যারা যখন যেটা করবেন, করতে বললে হয় না, যারা বিভিন্ন জাতগুলা করছেন যখন তারা আদা সংগ্রহ করবেন তখন আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু তারাই যাচাই করবে। যার যেটা ভালো সেটা অবশ্যই খুঁজে নেবেন, ভালোটাকে লুকে রাখা যায় না। খারাপটাকে যতই প্রশংসার পাত্র আমরা বানাই, প্রশংসায় নিয়ে যাওয়া যায় না। তাই আপনাদেরকে বলবো, অনেক ভিডিওতেই বলছি যে আসলে জাত মান বুঝে কৃষি করেন, তাহলে আমরা উদ্যোক্তাতে হারাবো না। প্রিয় দর্শক, আমি ভাইয়ের আরও কয়েক জায়গাতে আছে, আমি আরেকটা ভিডিও করব আসলে এখানে, যে ভাই কি আসলে স্প্রে দিছে, কিভাবে আদাটাকে আসলে এ পর্যন্ত সুরক্ষা রাখছে। সেটা হলো পেঁপের জমিতে। আমি বারবারই সব চাষিকেই বলি যে আমরা একটা ফসল করে গেইনার হতে পারবো না। আদার জায়গাতে আছে, এখানে লেবু থেকে কিছু পয়সা আসবে, এই জমিতে পেঁপে যদি থাকে সেটা আসবে। এবং আদা কোন ধরনের জায়গাতে করতে হবে, ভাই কি ডাইরেকশন দেয়, সেগুলো আমরা আর একটা ভিডিও এখানে ছোট্ট আকারে করব। কারণ আমি সারা জীবনই বলছি, আমার কথা আপনারা সারা জীবনই শুনছেন, সেখানে যাব এবং আরও কিছু তথ্য দিয়ে আমরা আদা চাষকে সমৃদ্ধ করব। আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভাইয়ের আসলে গড়ে 5 থেকে 7 জায়গাতে এরকমভাবে আদা চাষ আছে। আমরা ওই জমিগুলোতে যা তার মুখে আরও কিছু মূল্যবান তথ্য নেব বেকারদেরকে কাজে লাগার উদ্দেশ্যে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।